আসসালামু আলাইকুম। এর আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম স্থান তরঙ্গের গাণিতিক প্রকাশ। আজকে আমাদের নেক্সট টপিক হচ্ছে টান টান তারের তীর্য কম্পনের সূত্রাবলী। তো দেখো, এই থিওরিটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের স্থান তরঙ্গেরই একটা পার্ট। ভালো করে তাকাও, যদি টাইমের মধ্যে থিওরি শেষ হয়ে গেল তো ম্যাথ পড়াবো। এরকম আমরা ধরলাম যে দুটো দেওয়ালের মধ্যে একটা তার টান টান করে টানা আছে, যত সম্ভব তুমি টান টান করে টানতে পারো ততটা টান টান করে টানা আছে। এবার আমরা কি করলাম, এই তারের একদম মধ্যবিন্দুতে আমরা কি করলাম, তারটাকে টেনে নিচে করলাম, করে দেওয়ার পর আমরা কি করলাম, ছেড়ে দিলাম। তাহলে এখানে একটা থিওরি মনে রাখবা যে যে বিন্দুতে আমরা ধরে টানছি সেই বিন্দুতে কম্পন কি হবে, সব থেকে বেশি। মানে সাম্য অবস্থানের দুই দিকে কি হবে, কণাগুলির কম্পন সব থেকে বেশি। তাহলে দেখো, মনে করো আমরা স্থান তরঙ্গের ক্ষেত্রে দুটো জিনিস পড়েছিলাম, যেখানে কম্পন সব থেকে বেশি হবে তাহলে সেই বিন্দুর আমরা নাম কি বলেছিলাম, সুস্পন্দ বিন্দু। আর যেখানে কোনো কম্পন হবে না সেটা হচ্ছে নিস্পন্দ বিন্দু। তাহলে এটাই থিওরি যে তার যে বিন্দুটাকে ধরে আমরা কি করছি, কাঁপাচ্ছি, মানে ধরে টানছি আমরা, সেটা কাঁপবে সব থেকে বেশি, মানে সেখানে সুস্পন্দ বিন্দু তৈরি হবে। তাহলে এখানে আমাদের যে একদম মিডিল বিন্দুতে আমরা ধরে টানলাম, তারটাকে এরকম ধরে টানলাম, তাহলে টেনে ছেড়ে দেওয়ার পর কি হবে, এটা উপরের দিকে যাবে, কিন্তু এই দুই বিন্দুতে কোনো কম্পন হবে না। তাহলে আমাদের তারটা কিভাবে কাঁপবে, তাহলে আমাদের তারটা কাঁপবে এরকম এরকম, ঠিক আছে না? এটা মধ্যবিন্দুতে কি হবে, কম্পন সর্বোচ্চ, আস্তে আস্তে যত দূরে যাচ্ছে এখানে কম্পন কমছে। এবার এই দুই বিন্দুতে বাধা আছে, তাহলে এখানে কম্পন হবে না। তাহলে এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা একটা নিস্পন্দ বিন্দু। এবার এটা আমরা পড়েছি যে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী অংশকে কি বলা হয়, লুপ। তাহলে কয়টা লুপে এটা কম্পিত হচ্ছে, একটা লুপে কম্পিত হচ্ছে, ঠিক আছে, একটা লুপে কম্পিত হচ্ছে। তাহলে এটাই আমরা ধরলাম যে লুপটার নাম হচ্ছে এ বি, লুপ কম্পিত হচ্ছে। তাহলে আমরা ধরে নিলাম, ধরি তারের মোট ভর ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল এম। তারের মোট দৈর্ঘ্য ইকুয়ালস টু হচ্ছে স্মল এম। তাহলে এখান থেকে বের করো, আমরা লিখতে পারি যে এল দৈর্ঘ্যের ভর, এল দৈর্ঘ্যের ভর কত, এম। একক দৈর্ঘ্যের ভর কত, তাহলে একক দৈর্ঘ্য ঐকিক নিয়ম লাগাও, তাহলে এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, তাহলে একক দৈর্ঘ্যে এম বাই এল, এটাকে লিখতে হয় স্মল এম, ঠিক আছে? মনে রাখো, এটা একটু পরে আমাদের প্রুফ করার সময় এটা লাগবে। এবার আর একটু কল্পনা করো, এই যে কোনো মানে আমরা যে তারটাকে টেনে ধরে দেখেছি, এই তারটাকে আমরা এরকম কল্পনা করতে পারি, একটা চৌঙ্কৃতি জিনিস বলে আমরা কল্পনা করতে পারি, এরকম ভাবে পারি করতে। এর ব্যাসার্ধটা আমরা কত ধরলাম, এর ব্যাসার্ধটা হচ্ছে 8, দৈর্ঘ্য কত ধরেছি, দৈর্ঘ্য l, ঠিক আছে না? তাহলে বলো তারের আয়তন কত হবে, তাহলে তারের আয়তন তাহলে তারের আয়তন ইকুয়াল টু এটা কি হয়ে গেল, চোঙের মত হয়ে গেল। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি আছে, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার এইচ বলতে কি আছে এখানে, এল, তাহলে পাই আর স্কয়ার এল হলো, ঠিক আছে? তাহলে তারের আয়তন আমরা পেয়ে গেলাম। তারের ঘনত্ব ফর্মুলা কি জানি আমরা, রো ইকুয়াল টু এম বাই ভি, ঠিক আছে? তাহলে সুতরাং m ইকুয়াল টু বের করে নাও, তাহলে m ইকুয়াল টু হয়ে গেল রো ইনটু ভি, ভি এর মানটা পুট করো, তাহলে ভি মানে পেয়েছি এটা, তাহলে রো পাই আর স্কয়ার এল, রো পাই আর স্কয়ার এল হলো। এটাকে নাম দাও ইকুয়েশন 1, এটাকে নাম দাও ইকুয়েশন 2।
বুঝতে পারলে কি করলাম এত দূর? এবার এখানে দেখো আমরা ক্যাপিটাল এম এর মান বের করলাম, এই ক্যাপিটাল এম এর মানটাকে এখানে পুট করে দাও 1 নম্বর ইকুয়েশনে। তাহলে 1 ও 2 নম্বর ইকুয়েশন থেকে পাই। 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন থেকে পেলাম আমরা স্মল m ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল M বাই L ইকুয়ালস টু, আবার ক্যাপিটাল M মানে পেলাম আমরা রো পাই r স্কয়ার L ডিভাইডেড বাই নিচে কি আছে আবার L, L L ক্যান্সেল, তাহলে m ইকুয়ালস টু পেয়ে গেলাম আমরা m বাই L ইকুয়ালস টু পাই r স্কয়ার রো। ঠিক আছে, এবার আমি যেটা সূত্রটি বলছি এবার তোমরা ফিল করার চেষ্টা করবা, নাহলে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না। 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্র বলতে কল্পনা করো আমরা ধরলাম যে এরকম একটা দেওয়াল আছে, এখানে একটা দড়ি বাঁধা আছে, এই দড়িটাকে আমরা মানে এখানে দেওয়াল আছে ধরো, এখানে দড়ি বাঁধা আছে, দড়িটাকে নিয়ে আমরা এরকম ভাবে কাঁপাবো, ঠিক আছে, কাঁপাবো, তাহলে কি হচ্ছে এরকম কাঁপবে, আছে না? এবার আমরা কি করলাম অন্য একটা দড়ি নিলাম, ওর দড়িটার দৈর্ঘ্য কিন্তু ওর থেকে কি আছে অনেক বেশি আছে, ঠিক আছে, এটাকে আমরা কি করছি কাঁপাচ্ছি, তাহলে এরকম এটাও কাঁপবে, ঠিক আছে, বুঝতে পারলে কি করলাম? এটার দৈর্ঘ্য কি আছে কম আছে, এটার দৈর্ঘ্য বেশি আছে। এবার এখানে দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এর দৈর্ঘ্য হচ্ছে L1, এর দৈর্ঘ্য হচ্ছে L2, কিন্তু টান দুটোর কি আছে সমান আছে, এটারও টান সমান আছে, মানে আমরা যে টেনে ধরে আছি সেই দুটো টান কি আছে সমান আছে। আর একক দৈর্ঘ্যের ভার এটা m মানে একক দৈর্ঘ্যের ভার m, এটারও একক দৈর্ঘ্যের ভার কি আছে m, দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে শুধু দৈর্ঘ্যের পরিবর্তন আছে। এবার ভালো করে ভাবো কোনটাকে তুমি বেশি কাঁপাতে পারবা, একই সময়ের মধ্যে কোনটাকে বেশি কাঁপাতে পারবা, কোনটাকে বেশি কাঁপাতে পারবা, ভালো করে ভাবো একই সময়ের মধ্যে কোনটা বেশি কাঁপবে, ছোটটা না বড়টা, ভালো করে ভাবো। যে আমি কি বললাম এখানে আমরা ধরলাম যে এটাকে কাঁপালাম, ঠিক আছে, কেঁপে কি হয়ে গেল চলে গেল এত দূর, ওই সময়ের মধ্যে যখন আমরা এটা কাঁপালাম কত দূর গেল এত দূর, তারপরে এত দূর, তারপরে এত দূর, ওই সময় এটা কতবার কেঁপে গেছে অনেকবার কেঁপে গেছে, হলো, তাহলে ওই সময়ের মধ্যে তুমি কোনটাকে বেশি কাঁপাতে পারলা, ছোটটাকে, হলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য যত কম হচ্ছে কম্পন হচ্ছে তত বেশি হচ্ছে, পেরেছো ফিল করতে? হ্যাঁ, এই দৈর্ঘ্য যত কম হচ্ছে ওটাকে আমরা কি করতে পারছি বেশি কাঁপাতে পারছি, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে কি অনুপাতে আছে ব্যস্ত অনুপাত, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/l। কি কি ফিক্স রেখেছি আমরা, তাহলে ফিক্স রেখেছি টান আর একক দৈর্ঘ্যের ভর, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম দৈর্ঘ্যের সূত্র। তাহলে কি বলবো ভাষাতে বলো, তাহলে কোন তারের টান, কোন তারের টান আর স্মল m মানে হচ্ছে শুধু ভর কি আছে, তারের মোট ভর কি আছে ক্যাপিটাল M, আর স্মল ভরকে কি দিয়ে লিখেছি আমরা, এটা কি আছে স্মল m মানে হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের যে তারের টান আর একক দৈর্ঘ্যের ভর যদি কি থাকে স্থির থাকে, তাহলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। একবার শুনো কি বললাম, যে কোন তারের টান আর একক দৈর্ঘ্যের ভর, এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, যদি কি থাকে স্থির থাকে, তাহলে তারের কম্পাঙ্ক দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, হলো। 2 নম্বর টানের সূত্র, টানের সূত্র এটা ভালোভাবে ফিল করতে পারবা। এবার আমরা কি নিলাম, একটা তার নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে L, টান হচ্ছে T1 ও একক দৈর্ঘ্যের ভর হচ্ছে M, ওর সমান দৈর্ঘ্যের এখানে দৈর্ঘ্য সমান আছে, টান আছে T2, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে M, ঠিক আছে। একক দৈর্ঘ্যের ভর M বলতে কি বোঝাচ্ছে বলতো, যে একক দৈর্ঘ্যের ভর বলতে বোঝাচ্ছে যে এই দড়িটা যতটা মানে কি আছে মোটা আছে এটাও ততটাই মোটা আছে, বড় হলে কোনো ব্যাপার না, মোটাটা একই আছে,
ঠিক আছে? তো এবার দেখো এই দুটোর মধ্যে বুঝতে পারছো এটাতে টান কি আছে বেশি, এটাতে টান কম। এবার ভাবো এটাকে আমরা টেনে ছাড়লাম কি হতে থাকবে, কাঁপবে। এটাকেও টেনে ছাড়লাম, কোনটা বেশি কাঁপবে? কোনটা? এটা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে টান যত বেশি কম্পাঙ্ক তত বেশি। কি অনুপাতে আছে? সমানুপাত। তাহলে এটা শুধু সমানুপাত না, এটা আছে বর্গমূলের সঙ্গে সমানুপাত। এটা একবার আমরা প্রুফ করবো, এখন মনে রাখো। এটা তো আমরা বুঝতে পারছি যে টান যত বেশি হচ্ছে কম্পাঙ্ক কি হচ্ছে বেশি হচ্ছে। তাহলে কি অনুপাতে আছে? সমানুপাত। তাহলে শুধু সমানুপাত না, কিসের সঙ্গে সমানুপাত? বর্গমূলের সঙ্গে সমানুপাত। এবার এখানে কনস্ট্যান্ট কে কি আছে? দৈর্ঘ্য ও একক দৈর্ঘ্যের ভর কি আছে? স্থির। হলো? তাহলে এটা ভাষাতে কি বলবা? এটা ভাষাতে কি বলবা? তাহলে এটা হচ্ছে কোন তারের দৈর্ঘ্য ও একক দৈর্ঘ্যের ভর যদি কি থাকে? স্থির থাকে, তাহলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক টানের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। ব্যাস। এবার এটা ফিল করবা 3 নম্বরটা। 3 নম্বর হচ্ছে ভরের সূত্র। ভরের সূত্র। তাহলে ভরের সূত্র আমরা এবার কি নিলাম? এটা টান নিলাম আমরা টি, দৈর্ঘ্য নিলাম এন, একক দৈর্ঘ্যের ভর নিলাম m1। তার পাশে আমরা একটা তার নিলাম যার দৈর্ঘ্য টান একই, দৈর্ঘ্য একই, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে m2। বুঝতে পারছো দুটোর মধ্যে? এটা কি আছে? মোটা আছে, এটা পাতলা আছে। তাহলে এটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভরের সঙ্গে, কিন্তু দুটোতে টান কি আছে? এবার সমান আছে। এটা মোটা আছে কিন্তু ভালো করে, আর এটা আছে পাতলা। ঠিক? তাহলে এবার আমরা কি করছি? এরকম ভাবে এটাকেও টানছি, এটাকেও টানছি। কোনটা বেশি কাঁপবে? মোটাটা না পাতলাটা? পাতলাটা। ঠিক আছে? কারণ কিভাবে বুঝতে পারলাম? কারণ জারকের ধর্ম অনুযায়ী যার ভর কম হবে সেটাতে কি হবে? বেশি কম্পন হবে। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে m যত কম হচ্ছে কম্পাঙ্ক তত কি হচ্ছে? বেশি। হলো কি? তাহলে কি অনুপাতে আছে এটা? ব্যস্ত অনুপাত। তাহলে এটাও শুধু ব্যস্ত অনুপাত না, এটা কি ব্যস্ত অনুপাতে আছে? বর্গমূলের সঙ্গে ব্যস্ত অনুপাত। এখানে কনস্ট্যান্ট কি আছে? টি ও এল স্থির। তাহলে এবার এটা ভাষাতে কি বলবা? কোন তারের টান আর দৈর্ঘ্য যদি কি থাকে? স্থির থাকে, তাহলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের সঙ্গে ব্যস্ত অনুপাত। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের সূত্র। এবার এটাকে কম্বাইন করব। হয়েছে কি? ঠিক করো। এবার এই তিনটা ইকুয়েশনকে কম্বাইন করো, এই তিনটা ইকুয়েশনকে কম্বাইন করো। তাহলে সুতরাং এখানে লিখতে পারি আমরা তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক। তাহলে কম্বাইন করো n ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এখান থেকে কি হয়ে গেল 1/l, আর এটা রুট ওভার কি আছে? t, আর এখানে m, তাহলে রুট ওভার t/m। হয়েছে? কিছু একটা কি নিতে হবে? কনস্ট্যান্ট। এখানে কটা রূপে কাটছে? কটা রূপে কাটছে? একটা। তাহলে একটা রূপের জন্য যে কনস্ট্যান্ট আসবে এটা ক্যালকুলেশন করে বার হয়েছে হাফ। তাহলে এটা মনে রাখো 1/2l রুট ওভার t/m। ঠিক আছে? তাহলে এটা হাফটা কি কেন বললাম? তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। তারটি
একটি মাত্র লুপে কম্পিত হলে ধ্রুবকটির মান হবে হাফ। ঠিক আছে, এটা কিভাবে মনে রাখবা দেখো, আমরা পড়েছিলাম, মানে মনে রাখার জন্য বলছি যে হাফটা কি করে আসলে, এটা মনে রাখার জন্য। এটা মনে করো যে আমরা এর আগের দিন পড়েছিলাম যে পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হয়, λ/2, মানে ল্যামডার কত আছে, অর্ধেক, সেই জন্য এটা বুঝতে পারলে কথাটা। হ্যাঁ, তাহলে ওখান থেকে মনে রাখবা, এগুলো মনে রাখার জন্য যে পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব আমরা জানি হচ্ছে λ/2, মানে তরঙ্গ দৈর্ঘ্যে অর্ধেক, তাহলে এটা আমাদের হবে হাফ। বুঝছে কি? চল, তাহলে আমরা ফর্মুলা কি পেয়ে গেলাম, n = 1/2l√t/m। ঠিক, ভালো করে মনে রেখে দাও, এইটা ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টারে 50% অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো যেটা হচ্ছে এটা প্রুফটা, এটা টপিক সবাই বানাও, এটা অবশ্যই লিখো কারণ এটা তোমাদের বইয়ে নেই। n = 1/2l√t/m। সমীকরণের সত্যতা যাচাই। মনে পড়ছে এই টপিকটা কখন পড়িয়েছি, সমীকরণের সত্যতা যাচাই কোন চ্যাপ্টারে বলো তো? আর এটা পড়িয়েছি সমীকরণের সত্যতা যাচাই ফার্স্ট চ্যাপ্টারে মাত্রা বিশ্লেষণের সাহায্যে, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখো তোমরা নিজেরাই করতে পারবা, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, n মানে কি, প্রত্যেকটা টার্মকে ডিফাইন করো। তাহলে n = হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি জানি আমরা, 1/, পর্যায় কাল জানি আমরা। t কেন লিখলাম না, কারণ এখানে t টার্ম দিয়ে লেখা আছে, তাহলে 1/, পর্যায়কাল। তাহলে এটা কম্পাঙ্কের মাত্রা কি লিখতে পারি, তাহলে 1/, পর্যায়কালের মাত্রা, তাহলে ইনভার্স হলো কি। তাহলে এবার এটা 1 তো কি আছে, কনস্ট্যান্ট আছে, 2 তো কি আছে, কনস্ট্যান্ট আছে, l মানে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কত হয়ে গেল, ক্যাপিটাল L। বুঝছে? t মানে হচ্ছে টান, t মানে হচ্ছে টান, টান মানে হচ্ছে এক ধরনের বল, মানে বল প্রয়োগ করে কি রেখেছি আমরা, দুটার বল ধরে রেখেছি, তাহলে কত হয়ে গেল, mLt-2 হলো। m মানে ভর না, একক দৈর্ঘ্যের ভর, এই যে লেখা আছে এখানে ক্যাপিটাল M ডিভাইডেড বাই L, তাহলে স্মল m এটা ইকুয়ালস টু কত হয়ে গেল, ক্যাপিটাল M ডিভাইডেড বাই L। মাত্রা লিখো, তাহলে m এর উপরে চলে গেল, তাহলে L - 1 হয়েছে কি, প্রত্যেকটা হয়েছে। তাহলে লেফট সাইডে আমরা মাত্রা কি পেলাম, t ইনভার্স, রাইট সাইডে বসাও সবটাকে। তাহলে রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড আছে 1/2l√t/m। তাহলে 1 থেকে গেল, 2 এর কোনো মাত্রা নেই, l এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল L ইনটু √t/m, কয়টি m l t - 2, আর m মানে কত পেলাম আমরা, ml ইনভার্স, আর এটা কি আছে, রুট আছে, রুট মানে কত, পাওয়ার হাফ হলো। চলো দেখো এবার, তাহলে 1/l মানে এটাকে l ইনভার্স করে লিখে দাও, তাহলে এটা হয়ে গেল l ইনভার্স। এবার m এর সঙ্গে m কেটে গেল, এবার l উপরে গেলে এটা মাইনাস আছে, কি হয়ে যাবে, প্লাস, মানে l স্কয়ার, তাহলে এখানে হয়ে গেল l স্কয়ার t - 2 হাফ।
এখানে 2 কমন নিয়ে হাফের সঙ্গে কেটে দাও, তাহলে কত হলো L ইনভার্স, এখানে L আর t মাইনাস 1 হলো কি। এবার L ইনভার্সের সঙ্গে L কেটে গেল, কি থাকলো t ইনভার্স, লেফট হ্যান্ড সাইডে কত পেয়েছি t ইনভার্স, হলো প্রুফড। তাহলে therefore লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারলে প্রসেস? এবার আমি যেটা বলতে চাইছি কেন এটা দেখালাম, কারণ এটা অনেকে কনফিউজ থাকে, এটা যদি আমরা রুট যদি না দিতাম তাহলে এই হাফের সঙ্গে এই দুটা কাটতো না, তাহলে এটা মিলতো কি না, সেজন্য এখান থেকে আমরা বুঝতে পারলাম এখানে অবশ্যই কি হবে রুট হবে। এবার বিশেষ ক্ষেত্র দেখো, বিশেষ ক্ষেত্র, তাহলে m ইকুয়ালস টু আমরা পেলাম 1/2l রুট ওভার t/m। প্রত্যেকটা টার্ম একটু রিমাইন্ড করো, l মানে হচ্ছে দৈর্ঘ্য, t মানে হচ্ছে কত জোরে আমরা টেনে রেখেছি, আর m মানে হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। তাহলে ফার্স্ট এখান থেকে আমরা বুঝতে পারছি যে কম্পাঙ্ক একক দৈর্ঘ্যের ভরের উপর নির্ভরশীল, মোট ভরের উপর নির্ভরশীল নয়, এটা পড়েছিল কোশ্চেন একবার। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা কম্পাঙ্ক তারের মোট দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়, সরি মোট দৈর্ঘ্য না, ভরের উপর নির্ভরশীল নয়। 2 নম্বর আর একটা জিনিসের উপর নির্ভরশীল নয়। দেখো এখানে আমরা যে রাশি মানে দড়িটাকে ধরলাম আমরা F বল দিয়ে টেনেছি, ঠিক আছে, তাহলে এই F রিলেটেড কোনো রাশি আছে কি এখানে? না। তাহলে আমরা ধরলাম এখানে F ইকুয়ালস টু প্রথমে 5 নিউটন বল দিয়ে টানলাম, তারপরে আমরা করে দিলাম F ইকুয়ালস টু 10 নিউটন। তাহলে কি কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে? কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে? তাহলে অ্যানসার হচ্ছে না, কারণ এখানে F রিলেটেড কোনো রাশি নেই। তার মানে এক কথায় যে তারটাকে কম্পিত করানোর জন্য কত জোরে টানা হয়েছে সেই রাশির উপর কম্পাঙ্ক নির্ভরশীল নয়। টানটাই তো সেম না, টানটা বল কেন, টানটা এইটা টান আমি কত জোরে এটাকে টেনে রেখেছি, আর এটা আমরা টানছি নিচের দিকে কত, কাঁপানোর জন্য কত জোরে টানছি। বুঝতে পারলে কথাটা? তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে তারটিকে কম্পিত করার জন্য কত জোরে আঘাত করা হয়েছে। কম্পাঙ্ক তার উপর নির্ভরশীল নয়। নির্ভরশীল নয়। m equals to 1/2l root over t/m। m এর মানটা পুট করো ওখান থেকে, তাহলে আমরা স্মল m এর মান বের করে রেখেছি, m equals to হচ্ছে pi r square into rho, পুট করো এখানে। তাহলে m equals to হয়ে গেল 1/2l root over t/pi r square rho। r square আছে তাহলে রুটের বাইরে নিতে পারি, তাহলে n equals to হয়ে গেল 1/2l r root over t/pi rho। তাহলে এখান থেকে দেখো আরো আমরা দুটো সমীকরণ পাচ্ছি, মানে আমরা কি কি সূত্র পড়লাম মনে করো। প্রথমে আমরা পড়লাম কার সূত্র? দৈর্ঘ্যের সূত্র। তারপরে কার সূত্র পড়লাম? টানের সূত্র। তারপরে ভরের সূত্র। এখান থেকে আরো দেখো আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা কি পেলাম আর, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে সুতরাং n ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r, কি কি কনস্ট্যান্ট ধরেছি আমরা? l t rho, এটা কি আছে? স্থির। তাহলে এখানে আমরা কি বলবো যে তারের দৈর্ঘ্য, টান আর রো মানে ঘনত্ব যদি স্থির থাকে, তাহলে কম্পাঙ্ক ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে কার সঙ্গে ব্যস্তানুপাতিক? ব্যাসার্ধের সঙ্গে। সেজন্য এই সূত্রটার নাম হচ্ছে কার সূত্র? ব্যাসার্ধের সূত্র। ব্যাসার্ধের সূত্র।
আর একটা জিনিসের সঙ্গে আছে রিলেটেড, দেখো নতুন কি পেলাম আমরা, রো। তাহলে এখান থেকে আবার দ্বিতীয় নম্বর আমরা বলতে পারি n ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/√ρ। তাহলে n ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/√ρ। কনস্ট্যান্ট কি কি রেখেছি, l, r আর t। এটা কি আছে, স্থির। তাহলে এখান থেকে আমরা কি বললাম যে তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ও টান যদি স্থির থাকে তাহলে তারের তীর্যক কম্পনের কম্পাঙ্ক ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। কার সঙ্গে, তাহলে কার সূত্র হয়ে গেল এটা, ঘনত্বের সূত্র, ঘনত্বের সূত্র। তাহলে এই 5টা আমরা সূত্র পেলাম, এটাই হচ্ছে আমাদের টান টান তারের তীর্যক কম্পনের সূত্র। বুঝছে? চলো, তাহলে এতক্ষণ আমরা করলাম টান টান তারের কম্পাঙ্ক। কম্পাঙ্কটা আমি লিখে রাখছি, কম্পাঙ্ক m হচ্ছে 1/12√T/m। এটা আমরা করলাম টান টান তারের কম্পাঙ্ক। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে টান টান তারের মূল সুর ও বিভিন্ন উপসুর। তাহলে দেখো, তাহলে এইটা তোমরা আমরা সেম এখানে করলাম কি, এটা মূল সুরের জন্য, এখানে স্টার দিয়ে লিখে রাখো মূল সুর। মূল সুর আমাদের আবার থিওরি হচ্ছে এখানে যে মূল সুরের জন্য আমাকে কি করতে হবে, তারটাকে একদম মধ্যবিন্দুতে টানতে হবে যাতে কি হয়, এখানে সুস্পন্দ বিন্দু তৈরি হয় আর দুই প্রান্তে কোনো কম্পন হবে না, তাহলে নিস্পন্দ বিন্দু। তাহলে যখন তারটা একটা রূপে কাঁপবে তখন তৈরি হবে কি, মূল সুর। এটা হচ্ছে থিওরি আমাদের। যখন তারটা একটা রূপে কাঁপবে, এর থেকে কম রূপে কাঁপানো যাবে কি না, কারণ এই দুই প্রান্তে অবশ্যই কি তৈরি হবে, নিস্পন্দ। এখানে তো সুস্পন্দ করা যাবে না, তাহলে অবশ্যই আমাকে এটাকে কটা রূপে কাঁপাতে হবে, একটাই রূপে। আর একটা রূপে যখন কাঁপবে তখন তৈরি হবে কি আমাদের মূল সুর। তাহলে এটা, তাহলে আমরা এখানে ধরে নিলাম, ধরি তারের দৈর্ঘ্য কত, তারের দৈর্ঘ্য ইকুয়ালস টু l। তাহলে এই তারের দৈর্ঘ্যটা হচ্ছে কত, l। ভালো করে তাকাও এবার একটু, তারপরে লিখবা। এবার আমরা জানি পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, λ/2। তাহলে এটা কত আবার লিখতে পারি, λ/2। আর তারের দৈর্ঘ্য কত ধরেছিলাম, l। তাহলে এই দুটো আমরা কি লিখতে পারি, দেখো l দৈর্ঘ্যে কত তৈরি হয়েছে, λ/2। তাহলে দেওয়ার আমরা কি লিখতে পারি, l = λ/2। পারি লিখতে? তাহলে ল্যামডার মান বের করো। তাহলে ল্যামডা হচ্ছে কত, 2l। ঠিক? তাহলে তারে তরঙ্গের বেগ, বেগ v হলে ফর্মুলা হলো v n ল্যামডা। জানি আমাকে n এর মান বের করতে হবে। তাহলে n হয়ে গেল কত, v বাই ল্যামডা। v বাই ল্যামডা, ল্যামডার মান বসাও কত, 2l। তাহলে n হয়ে গেল v বাই 2l। এবার এটা যেহেতু মূল সুর সেই জন্য এটা নাম দিয়ে দাও কত, n নট, মানে সব থেকে কম এটা মূল সুরের জন্য। তাহলে ফর্মুলা কত পেলাম, v বাই 2l। আবার এখানে দেখো কম্পাঙ্ক কত পেয়েছি আমরা, n হচ্ছে 1/12√T/m। তাহলে এই সমীকরণ আর ওই সমীকরণকে তুলনা করো। তাহলে তুলনা করে আমরা কি বলতে পারি, এখানে v বাই 2l আছে, তাহলে এখানে 12 এর সঙ্গে 12 বার, তাহলে v কত পেলাম, √T/m। পারলে বুঝতে? কারণ এটাও কম্পাঙ্ক ওটাও কম্পাঙ্ক। এখানে কত আছে 1/12 মনে মনে ভাবো, ওখানে কত আছে 1/12। তাহলে v এর সঙ্গে কাকে মিলছে, √T/m। তাহলে সুতরাং আমরা বলতে পারি v হয়ে গেল কত, √T/m। এটা পেলাম, এটা হলো আমাদের মূল সূত্র থেকে পেলাম। দ্বিতীয় নম্বর দেখো, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রথম উপসুর। ঠিক আছে, এবার তোমরা থিওরি লাগাও। কি বললাম, মূল সুরের জন্য কটা রূপে কম্পিত করাতে হবে, একটা। প্রথম উপসুরের জন্য, প্রথম উপসুরের জন্য দেখো এবার। তাহলে এবার আমরা কি করছি, ওই তারটাই আছে এখানে, তারটা এটাই আছে এখানে। তো শিওর এখানে কি বিন্দু তৈরি হবে, এই দুটোতে নিস্পন্দ, কারণ এটাতে আমরা কাঁপাতে পারবো না, ওটা নিস্পন্দ অবশ্যই হবে।
তাহলে এটাতে যদি নিস্পন্দ হয় তাহলে এখানে আমরা যদি ধরে টানি তাহলে এটা কি হবে সুস্পন্দ। তাহলে লুপ কটা হলো একটা। এবার আমাকে কাঁপাতে হবে এইরকম ভাবে, ঠিক আছে। তার মানে তারটাকে কিভাবে ধরে টানতে হবে আমাকে এই দুই জায়গায় ধরে টানতে হবে। তাহলে দুই জায়গায় যখন ধরে টানা এখানে কি হলো কম্পন সর্বোচ্চ। তাহলে কয়টা লুপে কম্পিত হলো দুটো। তাহলে প্রথম উপসেটের জন্য আমাকে কয়টা লুপে কম্পিত করতে হবে দুটো। এখনো তারের দৈর্ঘ্য কত আছে, তারের দৈর্ঘ্য কত আছে এল। এবার বলো এইটুকু দূরত্ব কত হলো, সেটা যেটা বললাম আমরা পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কত λ/2। তাহলে এইটুকু দূরত্ব কত হলো λ/2, এটুকু কত হলো λ/2। তাহলে টোটাল কত হলো ল্যামডা হলো না, বুঝে গেল। তাহলে সুতরাং এখানে আমরা এল ইকুয়ালস টু কি বলতে পারি ল্যামডা। তাহলে আবার ফর্মুলা লাগাও, ভি ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে এন ল্যামডা। তাহলে এন ইকুয়ালস টু হয়ে গেল ভি বাই ল্যামডা বা এন ইকুয়ালস টু ভি বাই ল্যামডা মানে কত পেয়েছি এল। তাহলে এটা কার জন্য বের করলাম আমরা প্রথমের জন্য। তাহলে এটাকে নাম দিতে হবে তো n1 হয়েছে। n1 টাকে একটু এবার রিপ্লেস করো, দেখো কিভাবে রিপ্লেস করছি। n1 ইকুয়ালস টু এটা দেখো কত আছে নিচে কত ভি বাই 2a। তাহলে উপরে নিচে 2 দিয়ে কি করো গুণ করো। তাহলে ভি বাই 2a হলো কি। তাহলে এটা কত হয়ে গেল 2 আর এটা মানে কত, এটা মানে কত n0। তাহলে দেয়ারপর এখান থেকে আমরা পেয়ে গেলাম n1 ইকুয়ালস টু 2n0 হলো। তৃতীয় নম্বরটা বলো এবার তোমরা কত হবে, তৃতীয় নম্বরটার জন্য কত হবে। তৃতীয় নম্বরটার জন্য মানে তাহলে তৃতীয় নম্বর মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি দ্বিতীয় উপসূল, দ্বিতীয় উপসূল। এবার লাগা থিওরি, আর থিওরিটা আমাকে লাগাতে হবে না। এটার জন্য কত হলো একটা লুপে, এটার জন্য দুটো লুপে, তারপরে তিনটা লুপে। তাহলে বানাও ফিগারটা কেমন হয়ে যাবে। তাহলে এবার তোমরা নিজে নিজে করতে পারবা। তিনটা লুপে যদি কাঁপাতে হয় 1 2, তাহলে তিনটা লুপে কাঁপাও এরকম এরকম। তারের দৈর্ঘ্য এখনো কত আছে এল। এটা কত হলো λ/2 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 কটা λ/2 3 λ/2 হয়েছে। এটাও দেখে নাও, তারপরে এবার লিখতে টাইম দিব আমি তোমাদের। তাহলে এবার বলো n ইকুয়ালস টু কার সঙ্গে সমান হলো 3 λ/2 ল্যামডার মান বের করো। তাহলে 2l/3। তাহলে সুতরাং n3 সরাসরি আমি এটা লিখছি। তাহলে n1 ইকুয়ালস টু কত হয়ে গেল v বাই l। তাহলে l এখানে বলতে কত হয়ে গেল v বাই আগে এরকম লিখে দাও v ইকুয়ালস টু n ল্যামডা। তাহলে v বাই ল্যামডা হয়ে গেল। ল্যামডা কত পেয়েছি আমরা 12/3। তাহলে n3 না n2। তাহলে v বাই ল্যামডা বলতে পেলাম আমরা 2l/3 3 উপরে। এটা মানে আবার কত n0। তাহলে n2 ইকুয়ালস টু কত পেয়ে গেলাম 3n0। তার মানে দেখো একদিক থেকে আমরা কি পাচ্ছি এখানে n0 পেলাম, এখানে কত হলো 2n0 3n0 তারপরে 4n0। তাহলে দেখো এখানে আমরা সিদ্ধান্ত কি পেলাম, এটা বই থেকে পড়ে নিবা আর আমি লিখছি না। সিদ্ধান্ত এটা পেলাম আমরা যে এখানে আমরা দেখতে পাচ্ছি n0 ইকুয়ালস টু হচ্ছে v/2l, এখানে হচ্ছে 2n0 3n0। মানে এটা হচ্ছে যুগ্ম গুণিতক, এটা হচ্ছে অযুগ্ম গুণিতক। তার মানে এক কথায় যে টান টান তারে আমরা কি পাচ্ছি যুগ্ম আর অযুগ্ম গুণিতক সবগুলো কি উপস্থিত থাকছে এক নম্বর। দুই নম্বর এটার ইউজ কোথায়, তাহলে এটার ইউজ হচ্ছে আমরা যতগুলো গিটার সেতার বেহালা বাজিয়েছি, ঠিক আছে, সব থিওরি হচ্ছে আমাদের এই থিওরিটা, এই থিওরিটা বুঝে গেল কথা। যে সেতার গিটার বেহালা যেগুলো আমরা তার বাজাচ্ছি, সেই তারের যেগুলো আমাদের সুর তৈরি হচ্ছে, সেই সুরগুলো হয় আমাদের এটা আছে, না হলে এটা আছে, না হলে এটা আছে, কোনো একটা এগুলোর মধ্যে কোনো একটা হয়, ঠিক আছে। তাহলে থাকুক আজকে এতদূর, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে